দর্শক দেখছেন সকালের বাংলাদেশ চলছে বিশ্বকাপের উন্মোদনা। আমরা একজন অতিথি নিয়ে ফিরেছি সিদ্রা। একেবারে দর্শক, আমাদের প্রতিদিনের আয়োজনে কিন্তু আমাদের সাথে বিশেষ একজন অতিথি থাকে। আমরা এই বিষয়ে গল্প আড্ডা করি নানান বিষয় নিয়ে। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন এস.এম. সৈকত, পরিবেশ ও যুব উন্নয়ন কর্মী। আপনাকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল। শুভ সকাল। বিশ্বকাপের যে উন্মাদনা চলছে, আমরা একটু সেই প্রশ্ন আপনার কাছেও রাখতে চাই। আপনার প্রিয় দল কোনটি বা এই উন্মাদনা কেমন লাগে আসলে? খুব ইন্টারেস্টিং। প্রথমত এবছর আমি একটু ব্রাজিল যাব। ওকে, এই মুহূর্তে আমার পাসপোর্ট ব্রাজিলের এমবাসিতে। আচ্ছা, তাই ব্রাজিল সাপোর্ট তো করতেই হবে। তার চেয়ে বড় কথা হচ্ছে শুধু বাধ্য হয়ে না, অফিসেও একটা বেশ উত্তেজনা চলছে। কিছুক্ষণ আগে আমি সেটাই বলেছি তাদেরকে যে আমি তো খেলা দেখতে একেবারে স্টুডিওতে চলে এসেছি। বাহ, তো আমার মনে হয় যে এসে ভালোই করেছি। যে উন্মাদনায় সামিল হতে পেরেছেন। তো ব্রাজিলের যে আপনি বলছিলেন এমবাসিতে আপনার ভিসার যে উদ্দেশ্যে সেটিও পাসপোর্ট জমা আছে, সব মিলিয়ে ব্রাজিলের আজকের খেলা দেখে কেমন লাগছে? 3-0 ব্যবধানে এগিয়ে আছে, আপনি জানেন এর মধ্যে। জি, প্রথমত হচ্ছে খুব দ্রুত যে গোলগুলি হয়েছে। আমি যখন প্রথম এসেছি তখন শুনেছি যে একটি গোল, তারপর বসে থেকে দেখছিলাম লাইভ আপডেট 3টি গোল। তখন এই যে এত দ্রুত প্রোগ্রেস, আমার কাছে মনে হয়েছে যারা সমর্থক বা ভক্ত আছেন তাদের উচ্ছ্বাসও দেখছি। এবং আমারও মনে হচ্ছে যে আসলে বাংলাদেশের যে ব্রাজিল আর্জেন্টিনার যে একটা বড় উন্মাদনা বিশ্বকাপ জুড়ে, এই সময়টিতে আসলে দুই পক্ষের একটু খুশি থাকা ভালো। আর সকাল সকাল একটু ভালো নিউজ হলে তো ডেফিনেটলি যে তাদের সমর্থকদের জন্য একটু ভালো লাগেই। আমার মনে হয় তাদের সাথে আমিও সামিল হচ্ছেন। কিন্তু একটু জানতে চাই, ব্রাজিলে যাওয়ার উদ্দেশ্যটা কি? নিশ্চয়ই আপনার কর্ম নিয়ে, বা আপনি যে কাজ করেন পরিবেশ ও যুব উন্নয়ন কর্মী হিসেবে আপনি কাজ করছেন, কি কারণে ব্রাজিলে যাওয়া হচ্ছে? নিশ্চয়ই এটি হচ্ছে ইন্টারন্যাশনাল HIV/AIDS নিয়ে একটি বড় কনফারেন্স হয় প্রতি বছর। সেটি এবছর ব্রাজিলের রিওতে অনুষ্ঠিত হচ্ছে। তো আমি সেখানে স্পিকার হিসেবে আমন্ত্রিত। তো আশা করছি সামনের মাসের শেষের দিকে আমি সেখানে যেতে পারবো। সেখানে যাচ্ছেন। প্রথমে আমি আপনাকে একটু পরিচয় করে দিতে চাই। আমরা জানলাম আপনি কি নিয়ে কাজ করছেন, তবে আপনি কি নিয়ে কাজ করেছেন সেই বিষয়ে একটু আমি দর্শকদেরকে জানাতে চাই। আপনি একজন অভিজ্ঞ নীতি বিশ্লেষক ও বৈশ্বিক যুব নীতি বিশেষজ্ঞ। বিগত 15 বছরের বেশি সময় ধরে আপনি জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে যুব অংশগ্রহণ, গণতান্ত্রিক শাসন, স্বাস্থ্য অধিকার, টেকসই নগর উন্নয়ন, জলবায়ু ন্যায় বিচার এবং সামাজিক পরিবর্তনের মতো বহুমাত্রিক যে কার্যক্রম রয়েছে সেখানে নেতৃত্ব দিচ্ছেন। এবং জাতিসংঘের ইকোসোকের বিশেষ যে পরামর্শক মর্যাদাপ্রাপ্ত যুবকেন্দ্রিক উন্নয়ন প্রতিষ্ঠানটি রয়েছে সিরাক বাংলাদেশ, এর নির্বাহী পরিচালক হিসেবে আপনি সেখানে দায়িত্ব পালন করছেন। খুব বড় একটা ইন্ট্রো আপনার খুব ভ্যারাইটিস অফ ক্যারিয়ারের কাজ রয়েছে। তো এই যে সরকার এবং তরুণদের মধ্যে যে টেকসই উন্নয়ন ঘটানোর যে একটা পরিকল্পনা, এটার উপায়টা আপনি কি মনে করছেন? আসলে অভিজ্ঞতা শুধু নয়, যে চারপাশ দেখলেও বোঝা যায়। কারণ বাংলাদেশে আপনি যদি দেখেন, মানে প্রতি 10টা মানুষের মধ্যে আপনি 3 থেকে 4 জনকে তরুণ দেখতে পাবেন। এর একটি বড় আসপেক্ট হচ্ছে যে আমরা যেভাবে দেখি তরুণ জনগোষ্ঠীকে এই দেশের, সেটি হচ্ছে তারা বেনিফিশিয়ারি। আপনি দেখবেন যে কোনো উন্নয়ন নীতিতে, যে কোনো গল্পে তরুণদেরকে বলা হয় তারা বেনিফিশিয়ারি, মানে তারা উপকারভোগী। কিন্তু সেটি আমার মনে হয় সেই ধারণা, এই প্রাইমারি যে ধারণাটা আছে, এখান থেকে বের হয়ে আসার সময় হয়েছে। যে প্রশ্নটি আপনি করেছেন তার সমাধান একটি, তা হচ্ছে তরুণদেরকে এই বেনিফিশিয়ারি থেকে তারা কিন্তু এখন সলিউশন প্রোভাইডার হিসেবে আবির্ভূত হয়েছে। এই সলিউশন প্রোভাইডার হিসেবে তাদেরকে পর্যাপ্ত যে স্পেসটা দেয়া, যে জায়গাটি তাদের মানে ডিজার্ভ করছে, সেখানে তাদেরকে আমার মনে হয় যে সেই জায়গাটুকু তাদেরকে দেওয়া উচিত। এবং আরেকটি বিষয়, শুধু কথা বলার সুযোগ না, একটা হচ্ছে যে আমি কথা বলতে সুযোগ দিলাম, তারা বিভিন্ন সেক্টরে বিভিন্ন অনুষ্ঠানে এসে কথা বলছেন। আরেকটি হচ্ছে তারা নীতি নির্ধারণী সেই জায়গাগুলিতে একটি ইনফর্ম স্টেক হোল্ডার হিসেবে তারা পার্টিসিপেট করছেন, এবং তারা হচ্ছে পলিসিকে ইনফর্ম করছে। সোজা কথা হচ্ছে পলিসিকে জানাচ্ছে যে আমরা এই বিষয়গুলি বুঝি, এমন না যে আমরা শুনতে এসেছি। তো উই আর নো লঙ্গার দ্য লিসেনার্স। এই জায়গায় এই চেঞ্জটুকু আমাদের মনে হয় যে এই উত্তরণটুকু আমাদের দরকার। তারা একটি ইম্প্যাক্ট ক্রিয়েট করবে সোসাইটিতে ডিসিশন মেকিং এ বা সলিউশন প্রোভাইডার হিসেবে, সেটাই বলছিলেন। যে বিপুল যে তরুণ জনগোষ্ঠী আমাদের দেশে রয়েছেন, একটু জানতে চাই, যেহেতু কাজ করছেন তরুণদের নিয়ে, এই বিপুল পরিমাণ তরুণ জনগোষ্ঠীকে কিভাবে, জনগোষ্ঠী যখন বেকার থাকে বিপুল পরিমাণ, তখন কিন্তু একটি অনেক সময় বোঝা হয়ে দাঁড়ায় ইকোনমির জন্য, স্পেশালি যে কোনো দেশের জন্যই। সেটিকে ইকোনমিক ডিভিডেন্ডে রূপান্তরিত করতে হলে ঠিক কি কাজগুলো প্রয়োজন বা কতটা কাজ হচ্ছে?
থ্যাংক ইউ। আমরা এতদিন পর্যন্ত পপুলেশন ডিভিডেন্ড নিয়ে কথা বলে এসেছি। আপনি যে প্রশ্নটি করেছেন সেখানে ইকোনমিক ডিভিডেন্ডের কথা এসেছে। আমরা আরেকটি বিষয় জানি যে বাংলাদেশ এলডিসি, যেটি লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি থেকে গ্র্যাজুয়েশনের যে সময়সীমাটা, সেটি 3 বছর সময় পেয়েছে। এটি নিয়ে আমরা অনেক দিন ধরে কথা বলছি। আসলে 3 বছর সময়টা, আমাদের এই উইন্ডোটা কিন্তু এমন না যে শুধু সময় বেড়েছে, এটি এক ধরনের আমি মনে করি যে এটি হচ্ছে ক্লকটাকে রিসেট করে দেওয়া হয়েছে। আচ্ছা। So, আপনি আর 3 বছর পরে ইউ নো দ্যাট ইউ আর গ্র্যাজুয়েটিং আফটার 3 ইয়ার্স। কিন্তু 3 বছর আমাদের কাজটা কি? সেটি হচ্ছে প্রথমত আমাদের রেডিনেস দরকার, কারণ আমাদের একটা গোল্ড মেডেলের চাইতে জরুরি হচ্ছে যে আমরা কতটুকু রেডি সেই গ্র্যাজুয়েশনের জন্য। সেই জায়গায় যদি আমাদের পৌঁছাতে হয় তাহলে আমাদের তরুণ জনগোষ্ঠীকে ইকোনমিক ডিভিডেন্ডের লেন্সে দেখতে হবে। এবং আজকে যদি এই কথাই আসে, তাহলে দেখেন যে প্রায় 40% তরুণ জনগোষ্ঠী যারা যুব সমাজ আছেন, তারা কিন্তু নিট, যেটাকে বলি নো এডুকেশন এমপ্লয়মেন্ট অর ট্রেনিং, নিটের আওতায় আছে 40%। মানে হচ্ছে প্রতি 10 জনের 4 জন তরুণ তারা কোনো ধরনের শিক্ষা, কোনো প্রশিক্ষণ বা কোনো এমপ্লয়মেন্টের সাথে নাই। বেকারত্ব, বা যাকে আমরা মোটা দাগে বেকারত্ব। আবার একই সাথে যদি বলছি যে এই আমাদের দেশে যে বিবিএস এর ডাটাও বলছে যে বেকার জনগোষ্ঠীর মধ্যে সবচেয়ে বেশি কারা, তারা হচ্ছে শিক্ষিত জনগোষ্ঠী যারা। তার মানে যাদেরকে আমরা সার্টিফাইড গ্র্যাজুয়েট বলছি, তাদের মধ্যে বেকারত্বের হারটা বেশি। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে, তাহলে আমরা ইকোনমিক ডিভিডেন্ডটা কিভাবে অ্যাচিভ করব এই জনগোষ্ঠীকে সামনে রেখে? কয়েকটি পথ আছে। যে একটা হচ্ছে যে আমাদের চিন্তা করতে হবে এডুকেশনটাকে কিভাবে এমপ্লয়েবল করা যায়। সেখানে আমাদের যারা শিক্ষাবিদ আছেন, যারা হচ্ছে ভোকেশনাল এডুকেশন এক্সপার্ট আছেন, যারা ইন্টারন্যাশনাল রিজিওনাল বিভিন্ন বিষয় নিয়ে পলিসিগুলো নতুন নতুন জানছেন, তাদের উচিত হবে এই নতুন টেকনোলজি ট্রান্সফার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তরুণদের পার্টিসিপেশন এবং তাদের উপযোগী করে দেন। মানে আমি এমন একটা কিছু তৈরি করে ফেলাম যেটা তারা আসলে অ্যাক্সেস করতে পারছে না, তাহলে এখানে কিন্তু আপনি কোনোভাবেই তাদেরকে সেই ইকোনমিক ওই ট্রেনে তাদেরকে নিতে পারছেন না, আউটকামটাও যথাযথ আসবে। এখানে একটা কথা যুক্ত করতে চাই, আমি একটু নারীদের বিষয়ে কথা বলতে চাই। আপনি যেটা বলেছিলেন যে বেকারত্বের কথা, আমাদের দেশে নারীদের ক্ষেত্রে যেটা হয়, গ্র্যাজুয়েশন শেষ হয়েছে, এরপরে হচ্ছে বিবাহ সংসার, এই একটা সাইকেলের মধ্যে তারা যুক্ত হয়ে যান। চাইলেই হচ্ছে অনেকেই হচ্ছে সে ইকোনমিতে কোনো রকম অংশীদারি করতে পারছেন না, কোনো রকম রোল প্লে করতে পারছেন না। তো এই যে নারী সমাজ যাদের পিছনে আমরা ইনভেস্ট করলাম, একটা ইউনিভার্সিটি বলুন, বাবা মা বলুন, বা ইকোনমিক দিক থেকে আমরা তো সেখানে একটা ইনভেস্টমেন্ট করেছি, সেটার আউটপুট তো কিছুই না। তো সেই ক্ষেত্রে আমরা কি কাজ করতে পারি? আমি হয়তো কিছুটা দ্বিমত করতে চাই। আমরা জানি, আমার মনে হয় যে মেয়েদের পেছনে বা কন্যা শিশু বা মেয়েদের পেছনে যে রাষ্ট্র বলেন, সমাজ বলেন, পরিবার বলেন, যে ইনভেস্টমেন্টটা করছি, শেষের যে মানে কথাটি বলেছি যে আমরা কিছু মানে আউটকামটা পাচ্ছি না, আমি একটু দ্বিমত করতে চাই। কারণ হচ্ছে যে আমার মনে হয় আমরা ইনভেস্টমেন্ট ঠিকঠাক করছি না। সো সবচেয়ে বড় কথা, এটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড যে সবচেয়ে স্মার্ট ইনভেস্টমেন্ট হচ্ছে একজন মেয়েকে তার এডুকেশন সিস্টেমের সাথে মানে রাখা। আমরা সেই কাজগুলি করতে পারছি না অনেকগুলি বিষয়ের কারণে। আমি চাইল্ড ম্যারেজ প্রিভেন্ট করতে পারছি না। আমাদের দেশে এখনও বা সারা পৃথিবীতে 6th হাইয়েস্ট চাইল্ড ম্যারেজ কান্ট্রির মধ্যে বাংলাদেশ একটি। তার মানে আমরা কিন্তু এটা মানে অনেক কারণেই, অনেক অজুহাতে আমরা পারছি না। তো এটি একটি বিষয়। 2 হচ্ছে সোশ্যাল সিকিউরিটির একটি বড় চ্যালেঞ্জ আমরা দেখতে পাচ্ছি চারপাশে। আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নতুন নতুন যে টেকনোলজিক্যাল ইন্টারভেনশন আছে, সেখান থেকেও কিন্তু দেখি জেন্ডার বেসড ভায়োলেন্স এবং তাদের প্রতি হেইট মেসেজেস এত বেশি পরিমাণ যে এই ইকোসিস্টেমে একজন মেয়ে, সে হচ্ছে শুধুমাত্র গ্র্যাজুয়েট হয়ে সে একটা এমপ্লয়মেন্ট সেক্টরে বা কোনো একটা জায়গায় ইকোনমিতে খুব ভালো কন্ট্রিবিউট করতে পারে, কারণ সে সেফ ফিল করছে না, পরিবেশটা আমরা দিতে পারছি না। তো সেখানে আমার মনে হয় যে শুধুমাত্র, ঠিক একইভাবে ছেলেদের ক্ষেত্রে যেটি বলেছে যে শুধুমাত্র সার্টিফিকেট নিয়ে বেরোলে হবে না, মেয়েদের ক্ষেত্রেও তাই, যে সার্টিফিকেটের সাথে আমাদের একটা বড় দায়িত্ব হচ্ছে ইকোসিস্টেমটা তৈরি রাখা। সে যেন সেফ ফিল করে, সে যেন ভোর রাতে জবে যেতে ভয় না পায়, সে যেন মাঝরাতে ঘরে ফিরতে ভয় না পায়। এই বিষয়গুলি যখন আমরা এনশিওর করতে হবে, আমার যেন সেফ সিটি হবে, সেফ কান্ট্রি হবে, স্ট্রিটস আর সেফ, তখন আমাদের এই বিষয়গুলি নিয়ে আসলে আরেকটু টেনশনটা কম হয়ে যাবে। তখন আপনার ওই সার্টিফিকেট কাজে লাগবে। তখন সে ভাববেন আমার সার্টিফিকেট নিয়ে বাসায় ফিরতে হবে, বিকজ আই হ্যাভ নাথিং টু ডু, বিকজ আমার যে জবটা আমাকে অফার করেছে সেটা মিড নাইটে আমাকে অ্যাটেন্ড করতে হবে, আই ক্যান ডু দ্যাট। আমার মনে হয় যে সেই বিষয়গুলিকে আমাদের এনশিওর করাটা বেশি জরুরি। বিষয়গুলো এনশিওর করার কথা আপনি বলছিলেন, কিন্তু আমি যদি তরুণদের কথা ধরি, আসলে তারা নিজে কতটুকু স্কিলড হয়ে গড়ে তুলছে নিজেদের, সেই প্রশ্নটাই আপনার কাছে রাখতে চাই। আপনি বলছিলেন যে ইকোনমিক ডিভিডেন্ডটা আনতে হলে কি কি করা প্রয়োজন, পলিসি মেকিং থেকে শুরু করে সবকিছু। আমি একটু
জানতে চাই যে মুদ্রার ওপিঠে যাদেরকে ইকোনমিক ডিভিডেন্ডটা নিয়ে আসবেন, ঠিক আপনি যে যুবকদের নিয়ে কাজ করছেন, তরুণ জনগোষ্ঠী নিয়ে কাজ করছেন, তারা কতটাই স্কিলড হিসেবে নিজেদের গড়ে তুলতে প্রস্তুত বলে আপনার মনে হচ্ছে? কারণ এখন তো গ্লোবালি কম্পিট করতে হবে তাদের। আচ্ছা, আমি বলবো শতভাগ তাদের ইচ্ছা শক্তির জায়গা থেকে। আপনি যদি দেখেন যে বাংলাদেশে যে কোনো একটি অ্যাপ্লিকেশন ফর্ম যুবদের জন্য যদি আপনি ওপেন করেন, আপনি ফ্লোট করেন, আপনি দেখবেন যে খুব দ্রুত সেটি হচ্ছে রেসপন্স এসছে, খুব দ্রুত। এবং এখানে আপনি যে কোনো এমপ্লয়মেন্ট বলেন, ট্রেনিং বলেন, যে কোনো ক্ষেত্রে এমন না যে রিসার্কুলার করতে হচ্ছে, এত বেশি পরিমাণ অ্যাপ্লিকেশন আসছে। আপনি জব সেক্টরের কথা চিন্তা করেন, আপনি যে কোনো একটি জব পোর্টালে দেখেন যে কোনো জবে অনেক বেশি, সে স্কিল ম্যাচ করুক বা না করুক, সে ট্রাই করছে। এটি হচ্ছে ইচ্ছা শক্তির জায়গা। আপনার প্রশ্ন যেখানে কানেক্ট করে যে তার স্কিল ডেভেলপমেন্টের ইচ্ছা বা সুযোগটা কতটুকু, এখানে আমি যদি বলি সুযোগ নিয়ে কি কি কাজ হচ্ছে এটাও একটু। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এখানে যদি চিন্তা করি যে আমাদের সুযোগ নিয়ে কাজ কম হচ্ছে, আমরা যদি দেখি যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলি এই ধরনের সুযোগ দিচ্ছে তাদের প্রচারণা কম, এটি একটি বিষয়। দুই হচ্ছে তাদের এই স্কিলগুলি, তাদের যে স্কিল সেট যা তারা অফার করছেন সেটি আসলে কতটুকু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে যাচ্ছে, সেটি একটি বড় প্রশ্ন রাখে। কারণ আমরা যে দক্ষ জনগোষ্ঠীকে শুধু বলছি যে আমরা বিদেশে পাঠাতে চাই, মানে দক্ষ শ্রমশক্তি হিসেবে, আমার দক্ষ শ্রমশক্তি তো দেশে দরকার বেশি। কারণ আপনি যদি দেখেন যে এমনও হয়েছে যে আমরা অনেক সময় একটি পদের এগেনস্টে যে পরিমাণ অ্যাপ্লিকেশন পেয়েছি, আমরা যখন আমরা যে ইন্টারভিউ নিতে গিয়েছি তখন আমরা খুব কষ্ট হয়েছে, যে কারণ ওই স্কিল সেটটা তারা হয়তো নিয়ে আসতে পারছে না। যেমন তাদের অনেক ক্ষেত্রে যদি দেখেন, যেমন তারা একটি কমিউনিকেশন জবের জন্য প্রেজেন্টেশনের স্কিল দরকার, সে হয়তো ভালো একটি ইউনিভার্সিটি থেকে ভালো একটি সার্টিফিকেটও, মানে ভালো একাডেমিক রেজাল্টসও ভালো, খুব চমৎকার, কিন্তু তার সেই স্কিলটা সে অ্যাকোয়ার করেনি। অথবা আপনি এখন ইন্টারনেট কম্পিউটারের যুগ, আপনি যদি সেই জায়গায় কাউকে আপনি ক্যান্ডিডেট হিসেবে চিন্তা করেন যার এই স্কিল সেটটা নাই, প্রশ্ন হচ্ছে আমার ইউনিভার্সিটি, আমার ইনস্টিটিউশনগুলি কি সেই অফার করছে কিনা, ইনস্টিটিউশনগুলি কি আমাকে একাডেমিয়ার বাইরে তাকে পা রাখতে এনকারেজ করে কিনা। এমনও তো হয়েছে, আমি শুনেছি যে কোনো কোনো ক্ষেত্রে ইউনিভার্সিটি ফ্যাকাল্টিরা ডিসকারেজ করেন, যেতে তোমার কেন হচ্ছে লেখাপড়া ছেড়ে এখন ভলান্টারি অ্যাক্টিভিটি বা অন্য কিছু যেতে হবে। কিন্তু এটি আসলে খুব প্রয়োজন, এখন বড্ড প্রয়োজন। এবার একটু জানতে চাই, তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা কতটুকু সচেতন? আপনি নিশ্চয়ই জানেন যে বর্তমানে বাংলাদেশে অনেক তরুণ এই মুহূর্তে মাদকাসক্তিতে আক্রান্ত আছে। তো এই যে মাদকাসক্তি, তার পাশাপাশি পড়াশোনা করছে, পরবর্তীতে যে রেজাল্টটা আসে, যে পড়াশোনাটা হয়তো ঠিকমতো হয় না, এই যে আপনি বলছিলেন যে স্কিল ডেভেলপমেন্ট, সেটা হয়তো বা একাংশে আমরা কোনো কিছুই পাই না। তো এই তরুণদের নিয়ে আমরা কতটুকু সচেতন? আমরা সচেতন না। আমি একেবারেই এটি খুব হতাশাব্যঞ্জক বলবো যে সচেতন নই আমরা। আমাদের দেশে যদি চিন্তা করি, গোটা হেলথ বাজেটের 0.5% বাজেট ছিল শুধুমাত্র মেন্টাল হেলথ সাপোর্টের জন্য। এত কম, 0.5% টোটাল হেলথ বাজেটে, মানে হচ্ছে 100 টাকার মধ্যে 50 পয়সা। তাহলে এইটা এখন একটু চেঞ্জ হচ্ছে, যে আমরা দেখেছি নতুন বাজেটে জিডিপি প্রায় 2% পর্যন্ত ইনক্রিজ হয়েছে হেলথ বাজেট। টাকা যেহেতু আসছে, আমরা চিন্তা করতে পারি যে কিছু হয়তো ইনভেস্টমেন্ট বাড়বে, কিন্তু সেই ইনভেস্টমেন্ট যদি হয় শুধু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, বিল্ডিং বানানো, অ্যাম্বুলেন্স তৈরি করা, তাহলে আসলে কোনো লাভ নাই। একটা কনসেপ্টে আমাদের চিন্তা করতে হবে, প্রিভেন্টিভ মেজারটা কি আমাদের সব কিছুর। আমরা কিন্তু কিউরেটিভ মেজারে চিন্তা করি সব কিছু। আপনি দেখবেন যে সংসদ থেকে শুরু করে সব জায়গায় কথা হচ্ছে, আমার এলাকায় হচ্ছে এত বড় হাসপাতাল দরকার, আমার এলাকায় এতগুলো অ্যাম্বুলেন্স নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনার যত বড় হাসপাতাল প্রয়োজন, আপনার যত বেশি অ্যাম্বুলেন্স দরকার, আপনার মানুষেরা তত বেশি অসুস্থ হচ্ছে। সেই কনসেপ্টটা তো আপনাকে আসতে হবে। আপনি চিন্তা করুন প্রিভেন্টিভ মেজারে, আপনার হাসপাতাল যেন কমে আসে। আপনি দেখেন নেদারল্যান্ডসে হচ্ছে জেলে মানুষ পাওয়া যায় না, মানে কয়েদি পাওয়া যাচ্ছে না। কারণটা কি? বন্ধ হয়ে যাচ্ছে জেলগুলি, কারণ মানুষ হচ্ছে ক্রাইম করছে না। আপনি কি প্রিভেন্টিভ মেজার যত বেশি আগাবে তত হচ্ছে লাভ হবে। তো মেন্টাল হেলথের ক্ষেত্রে যদি বলি, প্রিভেন্টিভ মেজারটা আমাদের খুবই নগণ্য। এবং আমরা যদি দেখি, বিশেষ করে উচ্চশিক্ষিত জনগোষ্ঠী, যে তরুণ জনগোষ্ঠীর মধ্যে হতাশার মারাত্মক পর্যায়ে আছি। আমি গত সপ্তাহে দেখলাম যে এক ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী, উনি সুইসাইড করেছেন। খুবই দুঃখজনক যখন দেখি যে এত চমৎকার এই যে তারুণ্যের এত নিদারুণ অপচয় মানসিক স্বাস্থ্যের কারণে। এই মানসিক স্বাস্থ্যের এগেনস্টে আমাদের ইনভেস্টমেন্টটা কোথায়? আমরা ইনভেস্ট করি না।
আমরা হচ্ছে একটা মানুষের সাথে কথা বলতে গেলে তাকে সেফ ফিল করাইতে পারি না। আমরা এই বিষয় নিয়ে ইনভেস্টমেন্ট নিশ্চয়ই চাই, আরো সচেতনতা চাই। তবে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান একেবারে শেষ দিকে চলে আসছে। আপনাকে অনেক ধন্যবাদ এখানেই আমাদের শেষ সময় করতে দেওয়ার হচ্ছে। জন্য। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আপনাকে। ধন্যবাদ। জি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভ সকাল।